শেষ সকালের মৃদু সমীরের ঝাপটা, মধ্যাহ্নের মিষ্টি আদর রোদের আবর্তন সমবর্তন। প্রচ্ছদ সেই সময়টায় গায়ে শার্ট জড়াতে জড়াতে বলল, দুষ্টু, রেডি হও। দুষ্টু ফিরে তাকালো, ভ্রু কুচকালো, বিড়বিড় করে বলল, এমনভাবে অর্ডার করলো যেন আমার আদর্শ স্বামী এসেছেন গো। কি বিড়বিড় করছো? সারাদিন কল্পনার জগতেই থাকো। প্রচ্ছদ ধমকে ওঠে। দুষ্টু তেজের ছাটে নিজেও ধমকে উঠল। রেডি হব কেন? এই ঠান্ডায় আমি কোথাও যেতে টেতে পারবো না। কি আশ্চর্য! ডাক্তারের কাছে যেতে হবে না, রিপোর্ট নিতে হবে, উকিলকে দেখাতে হবে। চলো, উঠো উঠো। দুষ্টু উঠল না, বসে থাকলো শটান। প্রচ্ছদ আবার বলল, কি ব্যাপার, উঠছো না কেন? বেশ কিছুক্ষণ পর দুষ্টু উত্তর দিল, আমি যাব না। নীরব নিস্তব্ধ ঘরটাতে কথাটা যেন ছিটকে দেওয়ালে দেওয়ালে বাড়ি খেলো। প্রচ্ছদের বুঝে আসলো না, কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি? আবার বলো। দুষ্টু থেমে থেমে বলে, টিয়ার বিয়েটা মিটুক তারপর যাই। এখন ঝামেলা না করাই ভালো। প্রচ্ছদ ভ্রুকুটি করে দুষ্টুর মুখের কাছাকাছি এসে সন্দেহের সুরে বলল। সত্যি? দুষ্টু নিঃশব্দে উঠে গেল। যাওয়ার আগে এক পলক তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, মিথ্যা বলবো কেন? আপনার কি খুব সমস্যা? জলদি আমাকে তাড়াতে হবে। আমি চলে যাওয়ার পর তো আবার বিয়ে করতে হবে, তার জন্যই তো এত তড়িঘড়ি। আর আমি কি আপনার কাছে থাকার জন্য মরে যাচ্ছি? ডিভোর্স কিন্তু আমি চেয়েছি, আপনি চাননি। বিয়ে করে আমি আসিনি, আপনি আমাকে নিয়ে এসেছেন। আবার তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। পুরুষ মানুষরা এমনই হয়, চরিত্রের ঠিক নেই। শেষের কথাগুলো বলার সময় দুষ্টুর গলা দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছিল। প্রচ্ছদ তাজ্জব বনে গিয়ে কথাগুলো হজম করলো। এরপর দুষ্টু হন হন করে ঘর থেকে বেরিয়ে যেতেই হালকা আওয়াজে বলল, বললাম কি, আর উত্তর দিল কি? এই মেয়ে মানুষের জাতের হয়েছেটা কি? অপরিস্ফুট রৌদ্রকরণের অনুরাগে উদার শীতল পবনে জড়িত মন। আকাশের আঁচল তখন গাঢ় নীল। নীড় ঘরে তালা দিয়ে কোথাও যাচ্ছিল তড়িঘড়ি করে। ব্যস্ত পা ফেলতেই পেছন থেকে ভেসে এলো করুণ সুমধুর ডাকের ঝংকার। শুনুন। নীড় অস্থির দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো। বলো। নুসরাত হাত বাড়িয়ে টাকাটা এগিয়ে দিয়ে বলল, ভাড়া। নীড় ভ্রু কুচকালো, অপ্রস্তুত কণ্ঠে বলল, কাল তো আঙ্কেল বলল টাকা দিতে দেরি। নুসরাত মাঝপথে থামিয়ে দিল। বলেছিল, কিন্তু আমি টাকা ম্যানেজ করেছি। নীড় আবার সামনের দিকে পা বাড়ায়, গমগমে আওয়াজে বলে, রেখে দাও, পরে দিও। না, আপনি নিন। হাঁটা থামিয়ে পেছন ফিরে নীড় শক্ত চোখে তাকালো। নুসরাত সেই দৃষ্টি রেখে কঠিন গলায় বলল, আর আমরা বাসা ছেড়ে দিচ্ছি। নীড় অবাক হয়ে গেল, বিস্ময় ভরা চোখে চেয়ে বলল। ছেড়ে দিচ্ছ মানে? নুসরাতের প্রাণহীন গলা। হুম। নীড় অপ্রদীপ গলায় বলে, কোথায় থাকবে? বাবা মা বাড়িতে চলে যাবে, ক্লাসের ডেট পড়লে আমি হলে উঠব। নীড় শান্ত চোখে তাকালো। একবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো নুসরাতের প্রাণহীন নিবিড় শুকনো মুখটার দিকে। মেয়েটা যেন হঠাৎ করে বড় হয়ে গেল। ধারালো কাঠিন্যতা, দায়িত্ববোধের একটা পরল পড়েছে। সে ধীর কণ্ঠে বলল, আর তোমার ভাই? নুসরাত হাসল। শুকনো মরমরে ঠোঁট দুটো জিহ্বা দিয়ে ভিজিয়ে বলল, মেসে রেখে দেবো ভাবছি। দু একটা টিউশনি করিয়ে ওর খরচটা নিজেই চালানোর চেষ্টা করব। অনেক বড় হয়ে গেছো দেখছি। নীড়ের গলায় ঝাঁজ। বড় তো হতেই হতো, আর কত ছোট থেকে পাগলামি করব জীবনে। নুসরাতের গলায় বিদ্রুপ। নীড় দৃঢ় গলায় বলল, শোনো, তোমরা এই বাড়িতেই থাকো। আমি জানি তুমি এসব কেন করছো। যাই হোক, তোমরা এই বাড়িতে নির্বিকারভাবে থাকতে পারো। আমি অন্য কোথাও চলে যাব। কোথায় যাবেন? নুসরাতের গলার স্বর এলোমেলো হলো। ফ্ল্যাটে থাকবে। ও, যৌতুক নিয়ে বিয়ে করছেন বুঝি? নুসরাত হাসলো। নীড় আর চোখে তাকিয়ে বলল, আমার মামাতো বোন, আর ফ্ল্যাটটা আমার মায়ের। তো এতদিন যে এই ভাঙাচোরা বাড়িতে থাকলেন? বাবা মার স্মৃতি ছিল বলে। আর এখন স্মৃতি হারিয়ে গেল? না টিয়া, এখানে থাকতে পারবো না। আমি তো সারাদিন এখানেই পড়ে থাকবো। কোথায় আর যাবো এই বাড়ি ছেড়ে? ও, আপনার হবু বউয়ের নাম বুঝি টিয়া? মিষ্টি হেসে কথাটা বলতেই নুসরাতের গলা কেঁপে উঠল। নীড় মাথা ঝাঁকিয়ে চলে গেল। নুসরাত স্তম্ভিত দাঁড়িয়ে দেখল তার বড় বড় পা ফেলে পকেটে হাত গুজে চলে যাওয়া। নীড়টা খুব বুঝমান। কার মন কখন কি বলে সে বুঝে। সে আরো বুঝে তাকে আর তার বউকে একসাথে নুসরাত কখনোই সহ্য করতে পারবে না। তবে নীড় কেন আর ইচ্ছে করে মেয়েটাকে কষ্ট দিবে?
না হয় কারোর একটু স্বস্তির জন্য একটুখানি ত্যাগ করলো, তাতে তো বিশেষ ক্ষতি নেই। যে কোনো পরিবেশ পরিস্থিতি প্রকৃতির একটা নিজস্ব আমেজ গন্ধ আমোদ থাকে। হকবাড়িতে এখন চলছে আমোদিত সময়। বিয়ে উপলক্ষে হই হল্লা হাসি ঠাট্টা গল্প গুজবে মেতে উঠেছে। হাতে হাতে এগোচ্ছে কাজ। এক একজনের দৌলতে পড়ছে এক এক দায়িত্ব। সেই সুবাদে প্রযুক্ত আজ হকবাড়ির চৌকাঠে এসে দাঁড়িয়েছে। অর্জন সাজিদ প্রচ্ছদের সাথে বিয়ের প্যান্ডেল লাইটিং ফুল খাবারের মেনু এসব নিয়ে আলোচনা করতেই ইরার ঘর থেকে ডাক পড়ল। ওপরের বাঁ দিকের ঘরে যেতেই ইরা বলল, মেয়েটাকে বিয়েতে নিয়ে আসিস। প্রযুক্ত চোখ কপালে তুলল। নিয়ে আসবো মানে? বিয়েতে বাবা মা থাকবে, ওকে নিয়ে এনে কোথায় রাখবো? ও কার সাথে থাকবে একা একা? কাউকে চেনে নাকি? তুই নিয়ে আসিস, আমি ম্যানেজ করে নেব। আমি ওকে ফোন করে দাওয়াত দিয়েছি, ও বলেছে তুই বলে আসবে। আপু, ও কিন্তু ভীষণ বাচাল, চতুর, সাথে চঞ্চল। এই শরীরে ওকে তুমি একদম সামলাতে পারবে না। খামোখা এসব ঝামেলার কোনো মানেই হয় না। ইরা ধমকে উঠল। তোর মতামত শুনতে চেয়েছি, আমার মতামতটা জানিয়ে দিলাম। সন্ধ্যায় যাতে মেয়েটাকে আমি এই বাড়িতে দেখি। প্রযুক্ত চুপচাপ ঘাড় নেড়ে ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই মুখোমুখি হলো টিয়ার। প্রযুক্তর মুখটা চোখের পেলব পর্দায় ধারণ করার সাথে সাথে টিয়ার চোখ দুটো টলমলো করে উঠল। আড়ালে চোখের কোনা মুছে জোরপূর্বক হেসে বলল, কেমন আছেন স্যার? প্রযুক্ত অবাক হলো। বাড়িতে টিয়া কখনো স্যার বলে ডাকে না। সে নিচু স্বরে জবাব দিল, ভালো, তুমি? আপনিই বলুন আমার কেমন থাকার কথা। টিয়ার কথাগুলো অন্যরকম। কি যেন একটা রয়েছে যাতে প্রযুক্তর মনে হচ্ছে সে অনেক বড় একজন অপরাধী। টিয়ার সাথে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলেছে। তার গলার স্বরটা এত ঠান্ডা যে গা শিরশির করে উঠছে। প্রযুক্ত অবাক কণ্ঠে শুধালো, কি আশ্চর্য! আমি কিভাবে জানবো? ওমা, কদিন পর আমার বিয়ে। সো বিয়ে উপলক্ষে নিজের ভিতরে এক্সাইটমেন্টটা কেমন কাজ করে তা তো আপনি ভালোই জানবেন। প্রযুক্ত চমকে তাকালো। টিয়ার কথা বলার ধরনে বিদ্রুপাত্মক ভাব। সে বলল, ভয় পাবেন না স্যার, আমি কাউকে কিছু বলবো না। আফটার অল আপনার ছাত্রী বলে কথা। প্রযুক্ত বোকা বনে গেল। কি আজব ব্যাপার, এ মেয়ে এভাবে কেন কথা বলছে? আর প্রযুক্তরই বা বুকটা এত কাঁপছে কেন? সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। গম্ভীর মুখে বলল, বিয়ে হচ্ছে বলেই ভেবো না তোমাকে আমি আর শাসন করতে পারবো না। আমি তোমার স্যার। এসব কি কথা হচ্ছে? কিন্তু বাড়িতে তো ভাইয়া। এই মুহূর্তে তুমি আমাকে স্যার বলে সম্বোধন করেছো। টিয়া হাসলো। নির্বিকার গলায় বলল, ম্যাডামকে নিয়ে বিয়েতে আসবেন। প্রযুক্ত পিলে চমকে ওঠে। আত্মা কেঁপে উঠল। ভ্রুকুচকে বলল, ম্যাডাম মানে? বুঝতে পারছেন না? আসলে ভাবি বলে ডাকতে পারছি না তো, তাই বোধহয় বুঝতে পারছেন না। আরে আপনার বউ, তাকে নিয়ে বিয়ে দেখতে খেতে চলে আসবেন। প্রযুক্ত বিস্ফোরিত চোখে তাকালো। টিয়া মাথাটা একটু এগিয়ে ফিসফিস করে বলল, আমি সব জানি, ভয় নেই, কাউকে কিছু বলবো না। তবে বিয়েতে নিয়ে আসবেন। দেখতে হবে না আমার স্যার কেমন বিয়ে করলো, আমার ম্যাডামটা দেখতে কেমন। টিয়া মিষ্টি করে হাসলো। প্রযুক্ত তখনও তাজ্জব বনে তাকিয়ে আছে। টিয়া পা বাড়ালো, কদম ফেলেও আবার ফিরে এলো। প্রযুক্তর স্থির চিত্রের আশ্চর্য সুন্দর অবাকতায় ঘেরা চোখ দুটোর উপর নিজের বিষণ্ণ উদাস দৃষ্টি স্থাপন করে হঠাৎ বলল, আপনার বউকে আমি কখনো ভাবি সম্বোধন করতে পারবো না, যার কারণে আপনাকে আর কখনো ভাইয়া বলেও ডাকতে পারছি না। আফসোস। টিয়া চোখ বন্ধ করলো। ঠোঁটের ফাঁকে হাসি ঝুলিয়ে বলল, আসি? নিয়ে আসবেন কিন্তু ম্যাডামকে। না নিয়ে আসলে খুব খারাপ হবে। আমি ডিরেক্ট আপনার বাবা মাকে বলে দেব। আর আপনি তো জানেন আমি আপনার বিচ্ছু ছাত্রী। দাঁত বের করে হেসে বিনা যুদ্ধে জেতার মতো থ্রেড দিয়ে টিয়া চোখের আড়াল হলো। আড়াল হতেই নির্লজ্জ বিহায়া চোখ দুটো থেকে টপ করে অজান্তেই পানি পড়ল বুকের ওপর। দূর থেকে সবটা অবলোকন করে বুক চিরে বেরিয়ে এলো বড় দীর্ঘশ্বাস। দুষ্ট দোয়ার ছেড়ে হতাশ মুখে নিজের ঘরের ভেতর ঢুকে গেল। ভাবল, মানুষ বড়ই বিচিত্র প্রাণী। বিচিত্র তাদের মন, বিচিত্র তাদের স্বভাব, সবশেষে বিচিত্র তাদের জীবনধারার গতিপথের স্বাদ। হকবাড়িতে আজ বিয়ের সন্ধে। চারিদিকে উৎসব উল্লাসের ঢল। বাগানের মাঝখানে বড় করে চাঁদোয়া টানানো। একপাশে বাবুর্চির হাতে বড় বড় ডেচকিতে চলছে রান্না। দুষ্টু ছোটাছুটি করে যাচ্ছিল। প্রচ্ছদ হাত টেনে ধরল। হৃৎপিণ্ড স্তম্ভিত থেমে গেল। বিস্ময় নিয়ে একবার হাতের দিকে তাকিয়ে কালো পাঞ্জাবি পরা প্রচ্ছদের
ওই শুভ্র পেলব মুখটার দিকে তাকালো, অপ্রস্তুত হেসে বলল, আপনারা না বরপক্ষ এখনো যাচ্ছেন না কেন? বরযাত্রী হয়ে আসতে হবে না আবার? কোণে বাড়িতে থাকতে বুঝি এতটাই ভালো লাগছে? প্রচ্ছদ মাথা দুলিয়ে হাসলো। দুষ্টু সেকেন্ড কতক তাকিয়ে থেকে চোখ সরালো। বিয়ের রাতে ছাড়া প্রচ্ছদকে দুষ্টু কখনো পাঞ্জাবিতে দেখেনি। আজ এতদিন বাদে এই কৃষ্ণবর্ণের পাঞ্জাবিতে তাকে দেখতে লাগছে অমায়িক। হঠাৎ মনে পড়ল বিয়ের রাত, কি সময়টা না ছিল তখন। আর এখন নীরের বিয়ে হচ্ছে, তার প্রাক্তন প্রেমিক, তার ভালোবাসার বিয়ে হচ্ছে। তার কি ভীষণ মাত্রায় দুঃখ পাওয়া উচিত নয়? দরজা আটকে হাত পা ছড়িয়ে কেঁদে শ্বাসরোধ করার কথা না, কিন্তু এমন কিছু তো হলোই না। উল্টো হাসি মুখে আনন্দে উচ্ছ্বাসে বিয়ের সার্ভিস দিয়ে বেড়ালো। কি আশ্চর্য! সর্বদা কল্পনাময়ী মেয়েটা কবে এই কঠিন বাস্তবতার মুখোমুখি মেনে নিতে শিখলো? কি ভাবো সারাক্ষণ? দুষ্টু সম্বিত ফিরে চমকে ওঠে, অবুঝ কণ্ঠে বলে, হ্যাঁ, কি কিছু লাগবে? মানি ব্যাগ নিয়েছেন? গেটে কিন্তু টাকা দিতে হবে। প্রচ্ছদ মৃদু হেসে বলল, আচ্ছা, রেডি হয়ে নাও। দুষ্টু কপালে ভাঁজ ফেলে চিন্তিত ভঙ্গিতে বলল, শাড়ি পরতে হবে তাই না? তোমার ইচ্ছে। বড় ভাবিকে একটু ডেকে দেন। বড় ভাবি ব্যস্ত। দুষ্টু মৃদু স্বরে বলল। ও পুনরায় বলে, আচ্ছা, তাহলে আন্টিকে ডেকে দেন। মা তো আরও ব্যস্ত। সে মন খারাপ নিয়ে বলল। লেহেঙ্গা পরি। প্রচ্ছদ দুদিকে মাথা নাড়িয়ে না করে বলে, বড় ভাবি, নীরা, মা, কাকি সবাই শাড়ি পরবে। দুষ্টু চোখ পাকিয়ে তাকালো। ডিরেক্ট বলে দিলেই হয় শাড়ি পরো। লেহেঙ্গা পরলে ভালো দেখাবে না? দুষ্টু ভ্রুকুটি করে বলে। একটু আগে না বললেন আমার ইচ্ছে? পরক্ষণেই বলে, ধুর, আমি রেডি হব না, বিয়েতেও যাব না। বিষণ্ণ চোখে বিছানায় রাখা মেরুন রঙের শাড়িটার দিকে তাকালো। শাড়ির পাশে রাখা গাছড়ায় চোখ পড়তেই মনটা কেমন করে উঠল। বুকের মাঝে কান্নার একটা উদ্বেল হুঙ্কার দিয়ে বেরিয়ে আসতে চাইল। তখন হঠাৎ পাশ থেকে ফিসফিসানি শব্দ কানে এসে লাগলো। দুষ্টু চোখ দুটো ক্রমেই বিস্ফারিত হয়ে উঠল। আমি শাড়ি পরিয়ে দেই? দুষ্টু চোখ রাঙিয়ে তাকায়। প্রচ্ছদ ঘর কাঁপিয়ে হাসতে হাসতে বলল, আচ্ছা, বড় ভাবিকে পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শ্রেয়সীর সাথে শ্রেয়া এসেছে। শ্রেয়সী উকি ঝুঁকি দিয়ে একবার দেখলো, হাতে গিফট বক্স। প্রযুক্তকে আসতে দেখে হালকা ভয়ার্ত মুখে মুচকি হাসির সঞ্চার হলো। প্রযুক্ত এসে নিচু স্বরে বলল, আমি আপনার সাথে থাকতে পারবো না, বাবা মা উপস্থিত, আপনি আপুর কাছে যান। শ্রেয়সী গলার স্বর নিচে নামালো। আপু কোথায়? বাড়ির ভেতরে যাবেন, দোতলার ডান পাশের ঘরে প্রচ্ছেদের ঘর আছে। আপনি একটু চলুন না। শ্রেয়সীর করুণ সুর। সবার আড়াল থেকে প্রযুক্ত শ্রেয়সীর গালে হাত রেখে নরম গলায় বলল, একটু ম্যানেজ করে নিন, আমাকে এখন আবার বরকে আনতে যেতে হবে। শ্রেয়া পাশ থেকে ফিসফিসিয়ে বলল, দুলা ভাই, এই শালি থাকতে বউকে নিয়ে নো টেনশন। শ্রেয়সী মুখ বাঁকালো। প্রযুক্ত ডাক পড়ল। ব্যস্ত পায়ে চলে যেতে শ্রেয়সী ওর হাতে গিফট বক্সটা ধরিয়ে দিতে চাইলে সে বলল, আমাকে দিয়ে কি হবে, আপুকে দিও, টাটা। শ্রেয়সী দীর্ঘশ্বাস ফেলে বলে, চল শ্রেয়া। আমি কোথাও যাব না, তুমি যাও আপু, আমি এখানে ঘুরে ঘুরে ডেকোরেশন দেখতে থাকি। শ্রেয়সী বিরক্ত হলো। চল তো, হারিয়ে যাবে না হয়। ওমা, হারাবো কেন? আমি বাচ্চা, আর ফোন আছে না, ফোন করবা, যাও তুমি, আমি যাব না। বেশি জোরাজুরি করলে বাসে চলে যাব, তুমি কিন্তু আমায় জোর করে এনেছো। ধ্যাত। শ্রেয়সী চলে গেল চোখে মুখে অস্বস্তিকর বিরক্তির ছাপ ফুটিয়ে। শ্রেয়া গেটে সাজানো ফুল থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে বিড়বিড় করলো, এমনি সারাদিন বলে পর পর পর, সামনে বোর্ড এক্সাম, আর এখন যে জামাই বলল নাচতে নাচতে আমাকেও বগল দাবা করে নিয়ে বিয়ে খেতে চলে এলে। সাজিদ হন্তদন্ত হয়ে বেরোচ্ছিল। আয়না কেনা হয়নি। বিয়েতে নাকি বর বউ একজন আরেকজনের মুখ আয়নায় দেখে নানান রকম সুন্দর উপমা দেয়। তাই সাজিদ যাচ্ছে এই অসময়ে আয়না কিনতে। তার গায়ে নেভি ব্লু পাঞ্জাবি, চোখে মুখে অস্থিরতা। গেট পেরোতেই বিড়বিড় করতে থাকা শ্রেয়ার সাথে লাগলো সজোরে ধাক্কা। ধাক্কার টালে শ্রেয়া পিছিয়ে গেল খানিকটা। সাজিদের চোখ বিস্ফারিত, বুকে কম্পন, বিস্ময়ের চোটে দু ঠোঁটের মাঝে বিশাল বড় ফাঁক। শ্রেয়া তাকিয়ে আছে ভ্রুকুটি করে। তার ধারণা এই লোক এখানেও তাকে ফলো করে এসেছে। পরক্ষণেই আবার মত পাল্টালো, না,
ফলো করে আসলে বাইরে থাকতো, ভেতরে থাকতো না। আর এত সাজগোজেও থাকতো না। তখনই পেছন থেকে একজন সুন্দরী রমণী ডেকে উঠল। শোনো, বাবুর জন্য ডাইপার এনো। নীরা চলে গেল। শ্রেয়ার চোখগুলো এবার গোল গোল বড় বড় মার্বেলের আকার ধারণ করলো। এই লোকের বউ বাচ্চা আছে? শ্রেয়া অবাক কণ্ঠে বলল, ছি, আপনি এত চরিত্রহীন, বউ বাচ্চা থাকতে অন্য মেয়ের দিকে ছি। সাজিদ কোনো মতে মাথা নিচু করে তড়িঘড়ি করে চলে গেল এলোমেলো পায়ে। ওই ঘৃণ্য স্বরে বলা বাক্যে ভেতরটা পুড়ে যাচ্ছে, ভেঙে চুরমার হচ্ছে। তার বুঝে এলো না এই মেয়ে এখানে কি করে, কিন্তু সব ভাবনা একপাশে ছুড়ে সে কোনো রকম ভাবে পালিয়ে গেল। শ্রেয়া তখনও তাজ্জব বনে তাকিয়ে থাকলো সাজিদের হাঁটার দিকে। তার ভেতরে যতটা ঘৃণার উদ্রেক হচ্ছে, ঠিক ততটা প্রশান্তি বোধ হচ্ছে। আর একটু হলে এই লোকের মোহনায় শ্রেয়ার কোমল হৃদয়ের প্রথম টানের আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ বাঁচিয়েছে, সে হাঁপ ছেড়ে বাঁচল। ফোন লাগালো শ্রেয়সীকে। কি আজব, হাত পাগুলো কেমন কাঁপছে। চোখের পলকে ঘটে যাওয়া এহেন অপ্রত্যাশিত ঘটনার জন্য শ্রেয়া যেন মোটেও প্রস্তুত ছিল না, মোটেও না। কিন্তু তবুও ভালো। দোতলাটা ফাঁকা, যে যার নিজের কাজে। প্রতি ঘরের দোয়ার বন্ধ, একটা ঘরের দরজা ভেড়ানো। সূক্ষ্ম ফাঁক দিয়ে ছিটকে বেরিয়ে আসছে সরু আলোর রেখা। বেলকনি থেকে ভেসে আসছে কনকনে ঠান্ডা হাওয়া। শ্রেয়সী এগিয়ে গেল ধীর পায়ে, হাসি মুখে। প্রযুক্তর কথা অনুযায়ী সে ডান দিকে ঘরের সামনে এসে দাঁড়িয়েছে এবং সেই ঘর থেকে এক ফালি সরু কৃত্রিম আলো ছিটকে বেরিয়ে এসে তার শরীরে অবস্থান করছে। শ্রেয়সী হালকা হাতে দরজা ধাক্কা দিল। ধাক্কা দিতেই খুলে গেল। অপরিচিত মেয়ের শাড়ির কুচি ঠিক করায় ব্যস্ত ইরা তাকালো, ঠোঁট প্রসারিত করে হাসলো, উচ্ছ্বাসিত স্বরে বলল, আরে শ্রেয়সী, এসো এসো, দুষ্টু দেখো। দুষ্ট চমকে মাথা উঠালো। আগমনীর দিকে তাকাতে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। অপরিচিত মেয়েটার মুখ দেখেই থমকে গেল শ্রেয়সী। তখনই শ্রেয়ার ফোনটা এলো। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, আপু, আমার শরীর ভালো লাগছে না, বাসায় গেলাম। সে আচ্ছা বলে ফোন রেখে দেয়। ইরা এগিয়ে আসে, শ্রেয়সীকে ধরে পরিচিত করিয়ে দিল দুষ্টুর সাথে। দুষ্টু মৃদুস্বরে বলল, ও তোমার কে হয়? ইরা কিছু বলতে গিয়েও থেমে গেল। আমার ছোট বোন। দুষ্টু ভ্রু কুঁচকাল। ইরা বলল, শ্রেয়সী, শাড়ি পরাতে পারো? শ্রেয়সী ঘোরের মাঝে মাথা নাড়ায়। ইরা দুষ্টুর আঁচল ঠিক করতে করতে বলে, তবে দুষ্টুকে একটু পরিয়ে দাও, আমার অনেক কাজ পড়ে আছে। গল্প করো দুজনে, ঠিক আছে? ইরা চলে যাওয়ার বেশ মিনিট সাতের পর নিরবিচ্ছিন্ন নীরবতা, অস্বস্তি, অবাকতা কাটিয়ে দুষ্টু চোখ বন্ধ করে জিজ্ঞেস করলো, তুই প্রযুক্ত ভাইয়ের বউ, তাই না? শ্রেয়সী কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আর তুই এই বাড়ির বউ। দুষ্টু উত্তর দেয় না। শ্রেয়সী তাচ্ছিল্য নিয়ে বলে, তোর মতন বেইমান আর দুটো দেখিনি আমি। দুষ্টু বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো, চোখের কোণায় জমলো জল। বলল, আমি বেইমান? আর তুই কি? তুই নিজেও বিয়ে করেছিস, অথচ একটা বার বলার প্রয়োজন মনে করিসনি, আমার সাথে কোনো যোগাযোগ রাখিসনি। শ্রেয়সী হাসলো, বীর্যপাতক চেহারায় বলল, আমি তো তবুও কাউকে ঠকিয়ে বিয়ে করিনি, যাকে ভালোবেসেছিলাম তাকেই বিয়ে করেছি। দুষ্টুর গলা থেকে ছিটকে আর্তনাদের ন্যায় বেরোলো শব্দটা। শ্রেয়সী। শ্রেয়সী তাকালো কেমনতর চোখে। সেই চোখে নেই বন্ধুসুলভ আচরণ, নেই বুঝদারতা, নেই আজ দুষ্টুর জন্য উদারতা। দুজনে কথা বলছে শত্রুপক্ষের ন্যায়। কোথায় যেন হারিয়ে গেছে সোনালী দিনের সেই বন্ধুত্বের আমোদিত দিনগুলো। এতগুলো ক্ষণ, এতগুলো দিন, মাস, বছরের সুসম্পর্কগুলো একটা ঘটনার মাঝেই সব ভুলে গেল, হয়ে গেল দুঃসম্পর্ক। দুষ্টু আহত গলায় বলল, তুই সব জানিস আমি কোন পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছি, তবু এভাবে বলতে পারলি? শ্রেয়সী কেমন ভৎসনার ন্যায় জবাব দিল, তোর লজ্জা করলো না? না জানি নীর কতটা কষ্ট পাচ্ছে। দুষ্টু ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্য করে হাসল। নিচ থেকে ভেসে এলো চিৎকার, বর এসেছে, বর এসেছে। দুষ্টু শক্ত করে শ্রেয়সীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল বাগানে। কঠিন মুখে বিরক্তি নিয়ে শ্রেয়সী দুষ্টুকে বারংবার বলল হাতটা ছাড়তে, কিন্তু দুষ্টু ওকে টেনে নিয়ে দাঁড় করালো গেটের সামনে। সবুজা হক নীরকে মিষ্টি খাওয়াচ্ছেন। শ্রেয়সী দ্বিতীয় দফায় বিস্ময় নিয়ে দেখল, চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নীরও তখন তাকিয়েছে। পাশাপাশি অনেকদিন বাদে দুষ্টু শ্রেয়সীকে দেখে তার ঠোঁটে অবাকতার মৃদু হাসি ফুটল। সাথে একটা অপরাধ বোধও কাজ করলো, কারণ সে শ্রেয়সীকে বিয়ের ব্যাপারে কিছু বলেনি। এদিকে শ্রেয়সীর মাথা টলছে, হাত পা অসাড় হয়ে আসছে। দুষ্টু হাতটা ঝাপটে ধরে অস্ফুট স্বরে সে বলতে পারল শুধু,
নীর, দুষ্টু এক দৃষ্টিতে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, আমার ননদের সাথে বিয়ে, ওর মামাতো বোন। শ্রেয়সীর চরম পর্যায়ের অবাক হওয়ার পালা আজ। সে দেখল দুষ্টুর শুকনো ঠোঁটে ঝিলিক হাসি। পাশ থেকে একজন ভদ্রমহিলা গম্ভীর গলায় তখন জিজ্ঞেস করলো, তোমার পাশে কে? দুষ্টু? দুষ্টু বলতে গিয়েও থমকে দাঁড়ালো। শিরিন হকের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমার পরিচিত একজন। শ্রেয়সী আশ্চর্যান্বিত দর্শনেন্দ্রিয় দিয়ে অবলোকন করে গেল দুষ্টুর সূক্ষ্ম অপমান। বন্ধু বলতে আজ এতটাই দ্বিধা। শ্রেয়সীর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। ঠিক একই রকম হাসি ফুটে উঠল দুষ্টুর ওষ্ঠেও। সে বলল, যে বন্ধু বান্ধবের মর্ম বোঝে না, তাকে বন্ধু বলে পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না। শ্রেয়সী ব্যথিত নয়নে তাকায়, অতঃপর ঠোঁট বাঁকিয়ে হেসে অকপটে জবাব দেয়, সরি, আমি আপনার বন্ধুত্বের পরিচয়ে এ বাড়িতে পা রাখিনি। আমি এসেছি আমার নিজস্ব পরিচয়, আমার স্বামীর পরিচয়। বেশ, তবে জানানো যাক সকলকে। কি? আপনার পরিচয়? দুষ্টু। শ্রেয়সীর আশ্চর্যজনিত অস্পষ্ট স্বর। দুষ্টু হক। বাসর রাত, খ্যাকশিয়ালের আর্তনাদের ডাক, দ্বিজরাজের কুয়াশা মাখা ঝাপসা আলো। ম্লান মুখে বসে থাকা টিয়ার মাথা ঘোমটাবিহীন। ক্ষণের সময় পর রাজার বেশে প্রবেশ নীরের। নতুন ফ্ল্যাট, ওপাশে 2 ঘরে জায়গা করে নিয়েছে প্রচ্ছদ প্রযুক্ত অর্জন সাজিদ। কনের সাথে আসা বাকি কিছু আত্মীয় স্বজনেরা চলে গেছে মিনিট 30 হলো। সে পাগড়ি খুলল। টিয়া উঠল না, সালাম করল না, সাইড টেবিলের কোনায় রাখা দুধটা খেতে দিল না। এক প্রকার নির্বিকার বসে থাকা তাকে শেরওয়ানির বোতাম খুলতে থাকা নীর বলল, কাবাডে তোমার সালোয়ার কামিজ রাখা আছে। টিয়া আস্তে করে উত্তর দিল। আচ্ছা। বলে সে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ওপাশের ঘরটাতে প্রচ্ছদ প্রযুক্ত শুয়েছে। দেওয়ালে হাত রেখে টিয়া কেঁদে উঠল নীরবে। শব্দহীন হেঁচকি কান্নায় পিঠ বারংবার কেঁপে ফুলে ফুলে উঠল। আদৌ কি সহ্য করা যায়? তবুও যেত, নিজেকে মিথ্যে বোঝ দেওয়া যেত। কিন্তু যার হয়ে মিথ্যে বোঝ দেবে সে যখন নির্বিঘ্নে চোখের সামনে তার বাসর রাতেও চলে আসে, তখন কিভাবে নিজেকে মানাবে? আচ্ছা, লোকটা কি কোনোদিন একবারের জন্য বুঝেনি টিয়া তাকে ভালোবাসে? একবারের জন্য অনুধাবন করেনি? কিভাবে সম্ভব? অনুভব শক্তিহীন পুরুষ মানুষ নাকি? এতভাবে টিয়া বোঝানোর চেষ্টা করেছে যে অন্যরা বুঝে গেছে, অথচ সে বুঝেনি। এ কি বিশ্বাসযোগ্য? আজকাল নীর সিগারেট খাওয়া শিখেছে। আজকাল বললে ভুল হবে। বিগত প্রায় 15 দিন যাবৎ সে মাত্রাতিরিক্ত ধূমপানে আসক্ত। সারাদিন নানান ব্যস্ততার মাঝে আজ একটাও খাওয়া হয়নি। বিধায় সে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট ধরালো। এরপর ফোন লাগালো দীর্ঘ পরিচিত নাম্বারে। ফোন ধরতেই ওপাশ থেকে কান্নার সুরে শ্রেয়সী বলে উঠল, তুই আমাকে আর কোনো দিনও ফোন দিবি না নীর। আচ্ছা। আমার সাথে আর কখনো দেখা করবি না। আচ্ছা। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। আচ্ছা। আজ থেকে তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। আছে। শ্রেয়সী কেঁদে দিল সশব্দে। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। নীর হাসল। সিগারেট টান দিয়ে ধোঁয়া ছেড়ে দিল কুয়াশায়। বলল, থ্যাংক ইউ। এবার শোন, আজ না আমার বাসরাত, অল দ্য বেস্ট করবি না? নীর, আমার সাথে একদম ফাজলামি করবি না। আল্লাহ রে, আমার কানটা গেল, আস্তে চিল্লা। শ্রেয়সী দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমার জাস্ট অসহ্য লাগছে, তুই ফোন রাখ। নীর ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, কেন অসহ্য লাগছে? তোর বান্ধবী বিয়ে করেনি? তোকে না জানিয়ে বিয়ে করেনি? আমাকে ঠকিয়ে বিয়ে করেনি? আমি কি কাউকে ঠকিয়েছি? তাহলে আমি বিয়ে করেছি, তাতে এত সমস্যা হচ্ছে কেন? শ্রেয়সী হতবাক হয়ে গেল। নীর, তোর আর ওর মাঝে পার্থক্যটা কোথায় রইল তবে? তুইও তো ঠকালি। যেই মেয়েটা তোকে বিয়ে করলো সে সারা জীবনের জন্য ঠকে গেল, আর তুই আমাকে জানাসনি কারণ তোর সাহসে কুলায়নি। দুষ্টু কিন্তু সেই পরিস্থিতিতে ছিল না, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ও তোর মতো নিজ ইচ্ছায় নাচতে নাচতে বিয়ে করতে চায়নি, আর আমি তোর হয়ে ওকে যা নই তাই শোনালাম। নীর কথা বলল না। বেশ খানিকক্ষণ মন থেকে শ্রেয়সী বলে ওঠে, আমি রাখছি। তোকে কে দাওয়াত দিয়েছিল? তোর সকল প্রাণের বান্ধবী ছাড়া আর কেউ তো নেই এই বাড়িতে। আবার বড় বড় কথা বলোস। তোর বান্ধবী ইচ্ছে করে তোকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে যাতে আমাকে তোর সামনে খারাপ বানাতে পারে। কতটা চিপ মাইন্ডের মেয়ে! শ্রেয়সী চোখ বন্ধ করে হাতের মুঠো শক্ত করে ঘৃণার সহিত বলল, হাউ মিন ইউ আর? লিসেন, আমি ওখানে গিয়েছিলাম আপুর দাওয়াতে। নীর ভ্রু কুচকায়। আপু মানে? ইরা আপু? বড় ভাবি তোর আপু কবে থেকে লাগে?
প্রযুক্তর আপু। নীর পুনরায় ভ্রুকুটি করে। প্রযুক্ত ভাইয়ের আপু? হ্যাঁ, তুই চিনিস কেমনে? শ্রেয়সী বড় একটা নিঃশ্বাস নিজের মাঝে টেনে নিল। খানিক বাদে থেমে থেমে বলল, আমাদের মধ্যে রিলেশন ছিল, কিছুদিন হলো বিয়ে করেছি। কারোর এমন হয় কিনা কে জানে, কিন্তু কথাটা নীরের কানে যাওয়া মাত্র সে অবাক হতবাক নির্বাক। বিস্ময়ের চোটে বাক্য শক্তি লোপ পেল যেন তার। বেশ অনেকক্ষণ পর ঠোঁট দুটো আলগা করে বলতে পারল শুধু, কি? হুম। শ্রেয়সী নিচে উত্তর। চারিদিকে থমথমে এক ধরনের ঝড়ের আগাম বার্তা নীরবতায় ছেয়ে গেল। এর মাঝ থেকে হঠাৎ নীরের চিৎকার ভেসে এলো। তোরা সবাই তো এক নায়ের মাঝি, আবার আমাকে বলতেছস তুই বিয়ে করছস? কিভাবে? একবারও জানালি না। ও, আমাকে জানাবি কেন? তোর পরাণের বান্ধবী আছে তো, নিশ্চয়ই বান্ধবীর শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রযুক্ত ভাইয়ের সাথে দেখা হয়ে প্রেমটা হয়েছে। তোরা সব প্ল্যান করে করছস এগুলো, তাই না? দুজনে মিলে আমাকে ধোকা দিচ্ছিস। সিরিয়াসলি, আই ক্যান বিলিভ। আই হেট ইউ শ্রেয়সী, আই হেট ইউ বোথ অফ ইউ। কোনোদিন তোদের চেহারাও দেখাবি না আমাকে। বলতে না বলতে ফোনটা ছুঁড়ে পড়লো বারান্দার কিনার ঘেঁষে। ফুলের টপটা ভেঙে 4-5 টুকরো হলো। নীর দুহাত দিয়ে চুল খামচে ধরে বসে পড়লো ময়লা মেঝেতে। খানিক বাদে মুখে বিন্দু বিন্দু পানির সহিত টিয়া এসে হাজির হলো। ক্ষীণ আওয়াজে বলল, কি হয়েছে? নীর রক্তলাল চোখে তাকায়, চট করে উঠে দাঁড়িয়ে বলে, প্রযুক্ত ভাই কই? ডাক্তারকে? ডাকবো মানে? আমি কেন তাকে ডাকতে যাব? তখনই দরজায় শব্দ হয়। টিয়া নীরের দিকে তাকিয়ে অবাক চোখে দরজা খুলতে এগিয়ে যায়। প্রচ্ছদ প্রযুক্ত হুড়মুড় করে ঘরে ঢুকে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? নীর চিৎকার করলে কেন? প্রযুক্ত ভেতরে ঢুকে নীরকে ডাকতে ডাকতে, নীর, এই নীর, চিৎকার করতেছো কেন? নীর শক্ত কণ্ঠে শুধায়। চেঁচাবো না? প্রচ্ছদ এগিয়ে আসে, চোখ ঘুরিয়ে বলে, না, চেঁচাবি না। বাসর রাতে চেঁচাবি কেন? আমার বোন ভয় পাচ্ছে। পাক, তোর বন্ধু বিয়ে করছে জানোস না? অথচ আমাকে বলস না একবারও। সাথে সাথে প্রচ্ছদ আকাশ থেকে মাটিতে পড়ল। মাথায় যেন 12তলা বিল্ডিং এর ছাদ ভেঙে 2 টুকরো হয়ে পড়ল। বিস্ময়ে অবাকতায় চোখ হয়ে উঠল লাল। গলা থেকে ছিটকে বেরোলো, কি? হুম। পাশে দাঁড়িয়ে থাকা প্রযুক্ত ইতস্তত করে বেক্কেলের মতন হেসে বলল, আরে দোস্ত, ও বিয়ে করে পাগল হয়ে গেছে, ওর কথা কানে নিস না। নীর তেড়ে যায়। এই, তুমি কথা বলবা না? তুমি বিয়ে করছো না কেন? প্রচ্ছদ নীরের কোমর ঝাপটে ধরে আটকায়। প্রযুক্ত ভয়ার্ত চোখে পেছনের দিকে হেলে যায়, হাত দুটোর সামনে দেয় আত্মরক্ষার জন্য। টিয়া বুঝে আসছে না এই অহেতুক কমেডি শোয়ের মানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সে। প্রযুক্ত তুতলিয়ে বলে, আমি বিয়ে করেছি তাতে তোর কি? তুই করছিস না? তোর ভাই করছে না? ও, সবাই বিয়ে করলে কিছু না, আর আমি করলেই দোষ? প্রচ্ছদ প্রযুক্তর দিকে কড়া চোখে তাকিয়ে বলে, চোরের মায়ের বড় গলা, এই বেত্তমিজ, আমরা কি তোর মতো পলায় বিয়ে করেছি? প্রযুক্ত যেন এহেন কথা জীবনেও শোনেনি, এমন ভান করে বলল, হোয়াট ইজ পলায়ে? এসব কি ভাষা প্রচ্ছদ? তুমি একজন শিক্ষক মানুষ, তোমার মুখে এসব ভাষা মানায় না। চুপ। প্রচ্ছদ চিল্লিয়ে এবার নীরকে ধমকে উঠল। ও বিয়ে করুক না হয় নিকা করুক, তাতে তোর বাপের কি? নীর করুণ সুরে বলল। প্রযুক্ত লাফিয়ে ওঠে। আস্তাক ফিরুল্লাহ, বিশ্বাস কর নীর, আমি একজন মেয়েকে বিবাহ করেছি, ছেলে না। নীর দাঁত কিরমির করে আবার তেড়ে যায়। তোমাকে তো আজকে আমি। প্রযুক্ত সারা ঘর নীরকে দৌড় করালো। বাসর রাত তো নয়, এটা দৌড় প্রতিযোগিতা খেলার রাত। অবশেষে টিয়া মাঝখানে গিয়ে দাঁড়ায়। দুপাশে দুজনেই থেমে গেল। সে বরফের চেয়েও ঠান্ডা গলায় বলল, তোমার সমস্যা কি নীর ভাইয়া? সে বিয়ে করুক বা না করুক তাতে তোমার কি? নীর কঠিন গলায় বলে। সে আমার বান্ধবী শ্রেয়সীকে বিয়ে করেছে। প্রযুক্তির চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। প্রচ্ছদ নিজের বুকের বাপাশে হাত রাখলো। এত চমক আর হজম হয় না। টিয়া অবাক হয়ে তাকালো। বিয়েতে দেখেছে প্রযুক্তর সাথে সুন্দর রকমের একটা মেয়েকে কথা বলতে, তখনই আন্দাজ করে নিয়েছিল সে। কিন্তু মেয়েটা নীরের বান্ধবী। তার চোখের মণি দুটো স্তব্ধ হয়ে এলো। প্রযুক্তর দিকে এক পলক তাকিয়ে বলল, আচ্ছা, আপনারা কথা বলুন, আমি একটু ভাইয়ার কাছে যাই। প্রকৃতি যেন হঠাৎ স্থবির হয়ে গেল। প্রযুক্ত প্রচ্ছদের দিকে আর চোখে তাকিয়ে বলে,
দোস্ত, রাগ করছিস? প্রচ্ছদ দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট কিপ ইওর মাউথ শাট শালা। কিন্তু আমি অর্জুন ভাইয়ের শালা। নীর, তুই বল, আমি অর্জুন ভাইয়ের শালা না? নীর প্রচ্ছদ একসাথে চেঁচিয়ে ওঠে। শাট আপ। ভারী কম্বলটা ভাঁজ করতে করতে কানের কাছে কারো ফিসফিসানি শব্দ শুনতে পাওয়া গেল। প্রভাতের প্রথম প্রহরে নিস্তব্ধ সময়টাতে শটটা প্রতিধ্বনির ন্যায় কানের ভেতরে ঢুকে গেল। দুষ্টু চমকে ঘাড় ঘোরালো। সদ্য ঘুম ভাঙা চোখ দুটোতে রাজ্যের অবাকতা নিয়ে তাকাতেই প্রচ্ছদ হেসে বলল। কি খবর? দুষ্টু ভ্রু কুঁচকায়। ঘরের মাঝ বরাবর দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে একবার তাকিয়ে বিস্ময়ের সুরে প্রশ্ন করে, আপনি এত সকালে? প্রচ্ছদ পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল। এলাম, একদম ভালো লাগছিল না। দুষ্ট পুনরায় ভ্রু কুঁচকায়। কেন? তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগছিল না, অভ্যাস হয়ে গেছে তো। কথাটা বলে প্রচ্ছদ থমকালো। একবার দুষ্টর দিকে তাকিয়ে দেখলো দুষ্ট নিজ মনে কম্বল ভাঁজ করায় মনোযোগ দিতেই সে হাঁপ ছেড়ে বাঁচল। তবে বেশিক্ষণ টিকল না। দুষ্টু তীর্যক কণ্ঠে বলেই উঠল, আর তো মাত্র 1 মাসের মতন আছি, এরপর থাকবেন কিভাবে? প্রচ্ছদ উত্তর দেয় না। কপালে ভাঁজ ফেলে গম্ভীর গলায় বলে, রেডি হয়ে থেকো, 11টা নাগাদ বের হতে হবে। কোথায়? ওই প্রেগন্যান্সি টেস্ট করাতে। দুষ্টু কতক্ষণ পর উত্তর দিল, করব না।